সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে হাম ও হামের উপসর্গে আরো 12 শিশুর প্রাণ গেল। 2 মাসে মৃতের সংখ্যা 450 ছাড়িয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা 1300-এরও বেশি। জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই। সাশ্রয়ী মূল্যে এলপিজি সহ অন্যান্য পণ্য আমদানিতে ঢাকাকে সহায়তার আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমান নির্যাতনের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রকাশের দাবি জমিয়তে উলামায়ের। এই চুক্তির মধ্যে 131টা শর্ত বাংলাদেশ মানতে বাধ্য, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। বিএনপির বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেন জামায়াতে ইসলামীর আমির। দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা। পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। বেজিং সফর শেষে দেশের পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বাণিজ্য সহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে আলোচনা। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশে হাম ও হামের উপসর্গে আরও 12 শিশু মারা গেছে। এ নিয়ে গত 2 মাসে 451 রোগীর প্রাণ গেল। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1303 শিশু। অসুস্থ সন্তানদের নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। হেসে খেলে ছুটে বেড়ানোর বয়সে হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে ছোট ছোট শিশুরা। জ্বর, কাশি আর শরীর জুড়ে লালচে দাগ নিয়ে হাম ও হামের উপসর্গের সঙ্গে লড়ছে তারা। সন্তানের কষ্ট দেখে অস্থির সময় পার করছেন উদ্বিগ্ন বাবা মায়েরা। হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন অভিভাবকরা। বেশিরভাগ শিশুরই শ্বাসকষ্ট ও জ্বর থাকছে। 3 দিন যাবৎ আর কি জ্বর নিয়ে আসছিলাম, এখন জ্বর একটু কমছে। টয়লেট ছিল, টয়লেট করছে 3 দিন, কমছে। এখন একটু ভালো আছে, ভালো হয়েছে। এই শরীরে র্যাশ ছিল, র্যাশটাও কমছে। অনেক ছটফট করতেছে, মানে এটা বলার ভাষা আমার কাছে নেই। ওকে আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আপনার মেডিকেলে ভর্তি করাইছি, কিন্তু আজও ওর মানে সঠিক চিকিৎসা বোঝা যাইতেছে না, এবং সঠিক চিকিৎসা পাওয়া যাইতেছে না এখানে। সত্য কথা বলতে ঠান্ডার জ্বরের থেকে হাম হয়েছে, হামের থেকে আমার কারণে কালকে হয়েছে, আজকে আরও বেশি। পরে আমরা এই ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ওষুধ খেলে ভালো হয়ে যাবো। ওই যে মুখের ঘা এবং জ্বর, অনবরত জ্বর আসতেছে। অ্যান্টিবায়োটিক যদিও একটা ট্রিটমেন্ট করাইছিলাম একজনের কাছ থেকে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও 12 শিশু মারা গেছে। এর মধ্যে 4 শিশুর শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে, আর 8 শিশুর ছিল হামের উপসর্গ। স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে 1303টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 111 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এই অবস্থায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হামের প্রকোপ আরও বেড়ে গেলে হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়ানো হবে। আমরা এই পর্যন্ত 30-এর উপরে ভেন্টিলেটর বিভিন্ন হসপিটালে দিয়েছি, আরও 12টা দেব ভেন্টিলেটর আগামী মঙ্গলবার দিন 12:30টার সময়। সাথে কনসেপ্ট অল বেগিং বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাছে চেয়েছে, আমরা নিচ্ছি সহযোগিতা, তো আমরা নিচ্ছি যেখানে পারতেছি না। এখানে আমি অত্যন্ত সুন্দর ম্যানেজমেন্ট দেখে আসছি, অত্যন্ত পরিচ্ছন্ন। আমাদের ডাক্তাররা অত্যন্ত সিরিয়াসলি রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি জানান, হামে আক্রান্তদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে যে টিকা দেওয়া হয়েছে এর সুফল পেতে কিছুটা সময় লাগছে। সবার জন্য সুস্বাস্থ্য। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে সই করেন। এই সমঝোতা স্মারক জ্বালানি উৎসের বিকল্পগুলিকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সে সঙ্গে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমান নির্যাতনের অভিযোগে আজ জুমার নামাজের পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররমের সামনে জড়ো হন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা। আর চট্টগ্রামের আন্দরকিল্লায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন দিন দিন বেড়েই চলছে। এটি মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি প্রকাশের দাবি জানান তারা। এই চুক্তির মধ্যে 131টা শর্ত বাংলাদেশ মানতে বাধ্য, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের শুকরজাত পণ্য আমদানি আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। প্রয়োজনে আরো শক্ত কর্মসূচি দিয়ে আমরা মাঠে নামতে বাধ্য হব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে বক্তারা দাবি করেন, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলমানদের নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। এক মুসলমানের উপরে অত্যাচার হলে অন্য মুসলমান নীরবে বসে থাকতে পারে না। পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে। বাংলাদেশ সরকারে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা নমনীয়তা অবলম্বন করবেন না, ভারতের সঙ্গে আপনারা আপোষ হতে যাবেন না। পরে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আজ রংপুর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দলীয় সমাবেশ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, রংপুর অঞ্চলকে অগ্রাহ্য করে বাংলাদেশে এগিয়ে যাবে তা কখনোই সম্ভব নয়। তাই তিস্তার অধিকার নিশ্চিত করতে হবে। যতদিন তা নিশ্চিত না হবে ততদিন তারা মাঠে থাকবেন। শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতে ইসলামীকে কিছু জানায়নি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ। পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। এখন যারা সরকারে আছেন তারা একটা বিশাল আন্দোলন করেছেন নির্বাচনের আগে আগে। আপনাদের এই এলাকার একজন মন্ত্রী, তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। এমনকি এখন যিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ভার্চুয়ালি সেই মিটিংয়ে নিজেকে সংযুক্ত করে কথা বলেছেন। এত বড় একটা এলাকাকে অবহেলা অগ্রাহ্য করে বাংলাদেশ এগিয়ে যাবে এটা কল্পনা করা যায়। এবার কোরবানির পশু প্রসঙ্গ। কোরবানির সামনে রেখে কিছু মানুষ স্টেরয়েড ইনজেকশন দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় গরু মোটা তাজা করেন, এমন অভিযোগ পুরনো। এ ধরনের পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পশু চেনার উপায় আছে বলে জানালেন চিকিৎসকরা। সামনে কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে কিছু খামারি দেখা যায় কৃত্রিম উপায়ে মোটা তাজা করে গরু বাজারে আনেন।
আমরা আজকে জানার চেষ্টা করব কিভাবে একটি কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু চেনা যায়। দেখবেন গোস ওড়ার চলে ঠেলিয়ে উঠছে গাছ দিয়া, ওইটাই বুঝবেন, ওইটা ট্যাবলেট খাওয়ান দিয়া টাইম। কোনো নাই, ও গরুটার চামড়া ধরে টান দিলে ওটা যদি ধীরে ধীরে মিশে চামড়াটা, তাহলে মনে করা যাবে যে ওইটা কোনো ইঞ্জেকশন দেওয়া বা ভেজাল কোনো খাবার খাওয়ানো। আর যদি তৎক্ষণাৎ মিশে যায় তাহলে ওটা ভেজাল মুক্ত। দুইজন অভিজ্ঞ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা কিভাবে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু শনাক্ত করেন। এবার একজন পশু চিকিৎসকের কাছে জানতে চাইব কিভাবে একটি কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু শনাক্ত করেন। কোরবানি ঈদ আসতেছে সামনে, এই সময় কিছু অসৎ ব্যবসায়ী তাদের গরুকে স্টেরয়েড দেয়। স্টেরয়েড দেওয়ার কারণে গরু ফুলে যায় অনেক বেশি। এই ক্ষেত্রে দেখবেন যে মাসেলসগুলো অনেক বেশি ফুলে থাকে। এই ক্ষেত্রে আমরা যখন চাপ দিব, চাপ দেওয়ার কারণে ফুলে যাবে, থলথলে হয়ে থাকবে। আমরা চাপ দিলে এটা অনেকটা দেবে যাবে, কিন্তু নর্মাল গরুর ক্ষেত্রে দ্রুত ব্যাক করবে, কিন্তু স্টেরয়েড দেওয়ার গরুর ক্ষেত্রে এটা সহজে ব্যাক করবে না। এদের যে অ্যাক্টিভিটিগুলো অনেক পরিমাণ কম থাকবে। এই যে কান নড়াচ্ছে, লেজ নড়াচ্ছে, মাছি তাড়াচ্ছে, এই জিনিসগুলো তারা করবে না। আবার নাকের দিকে দেখবেন, নাকটা ভেজা থাকে নর্মাল গরুর ক্ষেত্রে, কিন্তু স্টেরয়েড দেওয়া গরুর ক্ষেত্রে নাকের এই যে ওপরের অংশটা এটা শুকনা হয়ে থাকে। এদের যে নর্মাল প্রস্রাবের ক্ষেত্রে প্রস্রাব জেনারেলি স্টেরয়েড দেওয়া গরু 1 থেকে 2 বার দিনে করে, কিন্তু নর্মালি এরা 3 থেকে 5 বার 6 বার পর্যন্ত নর্মালি করে থাকে, কিন্তু স্টেরয়েড দেওয়া গরুর ক্ষেত্রে আমরা পাচ্ছি মাত্র 1 থেকে 2 বার। যদি এসব বিষয় মাথায় রেখে গরুটি কিনেন তাহলে আপনার কাঙ্ক্ষিত গরুটি যা প্রাকৃতিক উপায়ে লালন পালন করে বড় করা হয়েছে ঠিক ওই গরুটি কিনতে পারবেন। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে প্রস্তুত করা হয়েছে 1200 কেজি ওজনের লাল বাদশা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই খামারির বাড়িতে আসছেন ক্রেতারা। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা, সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে একটি ছাগল। শান্ত স্বভাবের এই গরুর ওজন 1200 কেজি। নাম রাখা হয়েছে লাল বাদশা। গরুটি গোয়াল থেকে বের করতে প্রয়োজন হয় 3 থেকে 4 জন। ব্রাহ্মা জাতের লাল বাদশাকে 4 বছর লালন পালন করছেন খামারি মোশাররফ শেখ। গরুর সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেয়া হবে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল। গরুটার নাম রাখিছি আমি লাল বাদশা। বড় একটা ছাগল আছে সোহেলি, ওরে ফ্রি দিয়ে দেবো। চা দাম চলে 10 লাখ। তিনি আরো জানান, খৈল ভুসির পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে লাল বাদশাকে। খোল ভুসি দিয়ে 12 কেজি বরাদ্দ খাওয়ানো পড়ে, আর সারাদিন ঘাসের পরে রাত্রে কুটো, এই দিয়ে ওরে প্রাকৃতিক খাবার দিয়ে ওরা লালন পালন করা। বাগেরহাটের সদর উপজেলার বিরুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের বিশাল আকৃতির গরুটি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি এর থেকে বড় গরু বাগেরহাটে দেখি নাই। এই গরুটা দেখার জন্য বাইরে থেকে অনেক মানুষজন আসতেছে। হাটে ওঠানোর আগেই বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। এবছর জেলায় 84,967টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে কোরবানির পশুর চাহিদা রয়েছে 77,889টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের চীন সফর শেষে দেশের পথে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে দ্বিতীয় দিনও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, সফরকে খুবই সফল ও চিরস্মরণীয় হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। অন্যদিকে শি জিনপিং এই সফরকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। চলমান ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু, দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি সংকট সহ বিভিন্ন বিষয় নিয়েও আলাপ করেছেন দুই নেতা। তবে কোনো বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়নি দুই দেশের মধ্যে। ইরান যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং। একদল ব্যবসায়ীকে সফর সঙ্গী করে চীন অধ্যায় শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের অন্যতম উদ্দেশ্য হল তার দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করা। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে বেজিং সফরের সময় কর্পোরেট নেতাদের একটি প্রতিনিধি দল তার সফর সঙ্গী ছিল।
বাংলায় একটি ছড়া রয়েছে, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত বহুল আলোচিত চীন সফরে হুলো বিড়ালের মধ্যে বেশিরভাগই বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের। নামগুলি বলি এবারে। সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার জেনসেন হুয়াং, অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেস এক্সের ইলন মাস্ক, ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক। আছেন মেটা, ভিসা, জেপি মর্গ্যান, বোয়িং, কার্গিল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভোক্তা পণ্য, চিপ শিল্প ও উৎপাদন খাতে মার্কিন ব্যবসার প্রতিনিধিত্ব করছেন তারা। জেনসেন হুয়াংয়ের এনভিডিয়ার উন্নত চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রাণ। বর্তমানে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে আছে এই চিপ। চীনের কাছে এই চিপ রপ্তানি সীমিত করেছে যুক্তরাষ্ট্র। ফলে চীন নিজেই এই প্রযুক্তি বিকাশের চেষ্টা করছে। অনেকটা সফল হয়েছে তারা। ট্রাম্পের সাথে আরও আছেন মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি আর্টবার্গ, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকইনার্নি, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, কার্গিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ব্রায়ান সাইক্স, সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার, কোহেরেন্টের প্রধান নির্বাহী জিম অ্যান্ডারসন, জিই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী হেনরি লরেন্স কাল্প, গোল্ডম্যান সাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন, ইলুমিনার প্রধান নির্বাহী জ্যাকব থেইসেন এবং মাস্টার কার্ডের প্রেসিডেন্ট মাইকেল মিবাক। 2017 সালে প্রথম মেয়াদে বেইজিং সফরের সময় ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল সফর সঙ্গী ছিল। সে সময় দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে 250 বিলিয়ন বা 25,000 কোটি ডলারের বেশি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সই হয়েছিল। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। জানিয়ে দেব নিত্য পণ্যের বাজার পরিস্থিতি। বৃষ্টি আর আসন্ন ঈদুল আজহার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। বেড়েছে সবজি, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচের দাম। মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। বাজার ঘুরে দেখা গেছে বরবটি 100 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, কাকরোল 80, চিচিঙ্গা 80 ও করলা বিক্রি হচ্ছে 80 টাকায়। সাধ্যের মধ্যে থাকা পেঁপের দামও ছাড়িয়েছে প্রতি কেজি 100 টাকা। অনেক ধরনের সবজি কিনেছি, তো সবগুলোর দাম 70 থেকে 80 টাকা এরকম, বা 100 টাকারও আছে বেশ কয়েকটা। এই সময়টাতে আসলে সবজির দাম একটু কম হওয়ার দরকার ছিল, কিন্তু আসলে কম না, অনেক বেশি মনে হচ্ছে। 500 জন মরিচের ক্ষেত থেকে 200 জন ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, পানির নিচে যায়। এখানে আমদানি কম, দাম বেড়ে গেছে। 1 কেজি 20 টাকা বাড়ছে, আগে 80 টাকা 60 টাকা ছিল, এখন 100 120। এছাড়া ঈদ সামনে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 10 টাকা বেড়ে 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ কালকে কিনছে 40 টাকা করে, আজকে 45 টাকা। 45, 50, 60 চলে। যার থেকে নিয়ে পড়তেছে, আজকে কেজিতে 5 টাকা পড়ছে। আজকে একটু দাম বেশি, মানে বাজারে সবটা জিনিসের, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুর একটু দাম বেশি। পেঁয়াজের দাম 50 টাকা, রসুন 100 টাকা, আদা এখন একটু দাম বাড়ছে। আগে বেচতাম 180 টাকা কেরালাটা, আর দেশিরা 200 টাকা বেচতাম, এখন 200 টাকায় বেশি। চাষের মাছও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গত 1-1.5 মাসে একটু বেশি যাচ্ছে বাজার, একটু মাছের বাজার একটু চড়া মনে হচ্ছে। অন্য কোনো মাছ কিন্তু সব মাছই, তেলাপিয়া 220 টাকা করে। এই যে আপনার রবিবারে বাজার করেছি 180 টাকা করে। পাঙ্গাস আগে ছিল 180 থেকে 200 করে, এখন বিক্রি করছে 220 করে। কোনো দামাদামি হবে না। এটা 15,000 টাকা আইতো, এটা আউন লাগে ওখানে 20,000 টাকার উপরে খরচই আছে। এরপরে ধরেন বর্তমানে সিজন নাই, এটা বর্ষাকালের সিজন, মাছটা সারে ওখানে বর্ষাকাল হবে আইতে আছে, মাছও শেষ হয়ে যাইতে আছে। সব ধরনের মশলার দাম রয়েছে ঊর্ধ্বমুখী, তবে এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। দাম তো আগের থেকে প্রতি কেজিতে 20-50 টাকা করে বেশি। বিশেষ করে কোরবানিতে মশলার চাহিদা বেশি থাকে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি, তো দামটা স্থিতিশীল আছে। যে মশলা আপনার খালি এলাচির দামটাই বেশি। সয়াবিন তেলের সরবরাহ কম থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে দেশের অন্যতম প্রাণীবিদ্যা জাদুঘর, যা বিলুপ্তপ্রায়
প্রাণী ও জীবাশ্মের এক সমৃদ্ধ সংগ্রহশালা। 50 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাদুঘর। আলমারিতে সাজানো সারি সারি হাজারো নমুনা যেন তুলে ধরছে পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের বিস্ময়কর ইতিহাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে গড়ে উঠেছে বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এই অনন্য সংগ্রহশালা। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের 2য় তলায় প্রাণীবিদ্যা বিভাগে অবস্থিত জাদুঘরটি। 1972 সালে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমানের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর এটির নাম রাখা হয় অধ্যাপক মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম। সংগ্রহশালা জুড়ে রয়েছে প্রায় 1,500 প্রজাতির প্রাণী, যার সংখ্যা 7,500-এরও বেশি। এখানে দেখা মিলবে দুর্লভ ফসিল, বনরুই, সজারু, উদ্ভিডাল, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষিত নমুনা। কোনোটি শুকনো অবস্থায় সংরক্ষিত, আবার কোনোটি ফরমালিনে রাখা হয়েছে। কাচের জার ও বাক্সে সাজানো এসব নমুনা গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় স্তন্যপায়ী প্রাণী, প্রায় সব পর্বের প্রাণীর উপস্থিতি এই জাদুঘরকে করেছে সমৃদ্ধ। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও সংগ্রহ করা হয়েছে অনেক দুর্লভ নমুনা। প্রাণীগুলো আসলে আমাদের সাথে কিভাবে কানেক্টেড বা কিভাবে আমাদের সাথে আমরা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা এই মিউজিয়ামের মাধ্যমে জানতে পারি। এখানে অনেক প্রাণীবিদ আছে, এগুলো তারা সম্পর্কে গবেষণা করে। আমাদের বড় ভাইরা যারা আছে তারা বাইরে যাওয়ার জন্য গবেষণা করে। আমাদের কারিকুলামে যে সকল প্রাণীগুলো রয়েছে আমরা চাইলেই মিউজিয়ামে এসে সেগুলো সচক্ষে দেখতে পারি, সেগুলো সম্পর্কে গবেষণা করে পড়াশোনা করতে পারি। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই নতুন নতুন সংগ্রহ যুক্ত হচ্ছে। মিউজিয়ামটি শিক্ষা সহায়ক, শিক্ষার্থীরা এখানে হাতে কলমে শিখতে পারছে। আমাদের এই মিউজিয়ামে রেয়ার কিছু ফসিল সংগ্রহ করা আছে এবং সেটা আমরা ডিসপ্লে করি না, কিন্তু আমরা সেটা সংরক্ষণ করে রেখেছি। যখন প্রয়োজন হয় তখন আমাদের সেগুলো ডিসপ্লে করা হয়। এই ফসিলটাও কিন্তু প্রাণী জগতের বা প্রাণী শিক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ জিনিস। এটা খুবই শিক্ষা সহায়ক ছেলে মেয়েদের জন্য এবং আমরা তাদেরকে খুব হাতে কলমে একদম খুব কাছে থেকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, হ্যান্ড টু হ্যান্ড বা আই টু আই। প্রাণীবিদ্যা বিভাগের এই জাদুঘরটি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। 700 অ্যাথলিটের উপস্থিতিতে আজ রাজধানীতে শুরু হলো দেশের প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল। গুলশান ইউথ ক্লাব মাঠে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 1.5 মাসের এই উৎসবে 1000-এরও বেশি শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেবেন। ক্রীড়া অঙ্গনে এরকম দৃশ্য একেবারেই বিরল। নিজেদের সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলছেন প্যারা অ্যাথলেটরা। পারিপার্শ্বিকতাকে পেছনে ফেলে বিভিন্ন ইভেন্টে জিতে নিচ্ছেন পদক, দেশের জন্য বয়ে আনছেন সম্মান। কেউ পা হারিয়েছেন, কেউ বা হাত, হুইল চেয়ারেই জীবন কাটে তাদের। শরীরের প্রতিবন্ধকতা জয় করে শুক্রবার সবাই এসেছিলেন জীবনে জয়গান গাইতে। কষ্ট তো সবার মাঝখানে থাকে, কিন্তু কষ্ট মাঝখানে অনেক ভালো লাগতেছে আজকের এই অনুষ্ঠানে আয়সা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং প্যারা অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই। এরকম একটা কার্নিভাল আমাদের ডিসেবল পার্সন যারা আছে সারা বাংলাদেশ থেকে প্রায় 1000-এরও বেশি তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য। দিন শেষে পারছি, রয়ে গেছি এখনো, আর ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারবো, ভালো কিছু হবে। সীমাবদ্ধতা এখানে কোনো বিষয় নয়, বরং তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতাটুকুকে আমরা সামনে তুলে এনে তাদেরকে তৈরি করে এই দেশের সুনাম অর্জনে তাদেরকেও আমরা একটি জায়গায় নিয়ে যেতে পারি। প্রোগ্রাম করতে চাই, এটা যেন সরকারিভাবে হোক আর স্পন্সরের মাধ্যমে হোক বা ডোনেশনের মাধ্যমে হোক, এইগুলি যেন করে। কারণ আমরা ওই টাকাগুলিকে চাই যে আমাদের যেই ডিপোজিট মানি আছে ওইগুলির মাধ্যমে আমরা চাই যে এইখানে এই ক্রীড়াবিদদের কাজে লাগাতে, ক্রীড়াবিদদের প্রশিক্ষণের কাজে লাগাতে। বিসিবি ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির যৌথ আয়োজনে এবার দেশে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্যারা স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়। গুলশানে ইউথ ক্লাব মাঠে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্যারা অলিম্পিক থেকে গোল্ড মেডেল থেকে শুরু করে অনেক পদক নিয়ে এসছে আমাদের জন্য, যেটা আমরা সুস্থভাবে বেড়ে ওঠা মানুষগুলো কিন্তু সেই অলিম্পিকের মতো সেই জায়গায় এখন পর্যন্ত পদক পায় না। এশিয়ান গেমস রয়েছে,
আপনারা সেখানে পদক নিয়ে আসলে, যারা নতুন কেউ যদি পদক নিয়ে আসেন, আপনাদের জন্য ক্রিয়া ভাতা অপেক্ষা করছে ইনশাআল্লাহ। প্যারা স্পোর্টস কার্নিভালের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। ট্যালেন্ট হান্টের এই কার্যক্রমের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের তারা মেলে ধরতে পারবেন, এমনটাই আশা আয়োজকদের। প্রবল ইচ্ছাশক্তির কাছে যে কোনো বাধাই তুচ্ছ। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও এই খেলোয়াড়দের ঘরের চার দেয়ালে আটকে রাখতে পারেনি কেউ। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তারা এগিয়ে চলছেন স্বপ্ন ছোঁয়ার পথে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গুলশান ইউথ ক্লাব মাঠ, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে হাম ও হামের উপসর্গে আরও 12 শিশুর প্রাণ গেল। 2 মাসে মৃতের সংখ্যা 450 ছাড়িয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা 1300-রও বেশি। জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই। সাশ্রয়ী মূল্যে এলপিজি সহ অন্যান্য পণ্য আমদানিতে ঢাকাকে সহায়তার আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমান নির্যাতনের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রকাশের দাবি জমিয়তে উলামায়ের। এই চুক্তির মধ্যে 131টা শর্ত বাংলাদেশ মানতে বাধ্য, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। বিএনপির বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেন জামায়াতে ইসলামীর আমির। দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা। পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। বেইজিং সফর শেষে দেশের পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বাণিজ্য সহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে আলোচনা। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি ডোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।